পৃথিবীর ম্যাপে দুটো দেশ এমন আছে যারা সুযোগ সুবিধা, লোকেশন, রিসোর্সেস সব দিক থেকে অলমোস্ট এক, কিন্তু তাদের ইকোনমিক কন্ডিশন কমপ্লিটলি আলাদা। একটা দেশ বিরাট পরিমাণে ধনী, তাদের অর্থনীতি একেবারে ফুলে ফেপে উঠেছে, কিন্তু অন্যদিকে আর একটা দেশ দিন দিন গরিবীর অন্ধকারে ডুবে যাচ্ছে। আর এই দুটো দেশ হলো ইয়েমেন এবং ওমান। ভৌগোলিকভাবে এই দুটো দেশই আরবের দক্ষিণ প্রান্তে রয়েছে। দুটো দেশের আয়তন অলমোস্ট সেম, দুজনের কাছেই প্রায় সমান পরিমাণে ন্যাচারাল গ্যাস এবং অয়েল রিজার্ভ রয়েছে। আর সারপ্রাইজিংলি দুজনের কাছেই দুটো ভীষণই ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ট্রেড রুট রয়েছে। যেমন ওমানের কাছে আছে স্ট্রেট অফ হরমুজ, এই রাস্তা দিয়ে পারস্য উপসাগরে আসা সমস্ত তেল আর গ্যাস ওমান হয়ে সম্পূর্ণ পৃথিবীতে যায়। আর অন্যদিকে ইয়েমেনের কাছে রয়েছে বাব আল মান্দিব স্ট্রেট। এশিয়া এবং ইউরোপের প্রায় 80% ট্রেড এই রুটটা থেকেই হয়। এটাই এশিয়া এবং ইউরোপকে কানেক্ট করা সবচেয়ে শর্টকাট রাস্তা। আশা করি বুঝতে পারছেন যে দুটো দেশই স্ট্র্যাটেজিক্যালি ভীষণই ইম্পর্টেন্ট লোকেশনে রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই দুটো দেশই হলো আরব কান্ট্রি। এই দুটো দেশেই মুসলিম কমিউনিটির লোকজন বেশি পরিমাণে থাকে, কিন্তু সমস্যা হলো এদের ইকোনমিতে। ইয়েমেন এবং ওমান সব দিক থেকে একেবারে যমজ ভাইয়ের মতো দেখতে, কিন্তু এদের ইকোনমিক কন্ডিশনে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একদিকে রয়েছে ওমান, যেটা মিডল ইস্টের ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি। ইনফ্রাস্ট্রাকচার, ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট সব কিছুতেই ওমান আমেরিকাকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। সেখানে ইয়েমেনের হাল দিন দিন আরও খারাপ হচ্ছে। বর্তমানে ইয়েমেনের মোট পপুলেশনের প্রায় 82% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। বিগত প্রায় 60 বছর ধরে এই দেশটার মধ্যে যুদ্ধের আগুন জ্বলছে। এরই মধ্যে প্রায় 1 থেকে 2 লক্ষ মানুষ মারাও গেছে। প্রাণ বাঁচাতে লোকজন এই দেশটা ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন ইয়েমেনের প্রতিবেশী দেশ ওমান, সৌদি আরব, এমনকি দুবাই আরবের সব থেকে ধনী দেশগুলোর মধ্যে একটা। তো এখানে এই প্রশ্নটা আবারও আসে যে প্রতিবেশী দেশ হওয়ার পরেও ইয়েমেন এত গরিব কেন আর ওমান এত ধনী কেন? এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা ওমান এবং ইয়েমেনের ইতিহাস নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওর ইন্ট্রোর পরে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট রয়েছে, যেটা আমাদের চ্যানেলে সাস্টেন করার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আর মাঝে মাঝে আমাদের খারাপ ভালো সব ধরনের প্রমোশন করতে হয়, তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে এই প্রোডাক্টগুলোকে ব্যবহার করবেন। যারা গেমিং এবং ক্রিকেটের দারুণ ভক্ত তারা একবার হাত তুলুন। এই সব কিছু এখন পাবে প্যারি ম্যাচের নতুন নারিনস পাওয়ার পাঞ্চে। এটা একদম গেম চেঞ্জার। এখানে প্রায় সবাই জিতেই চলেছে। এখনই নতুন নতুন লঞ্চ হয়েছে, তাই রেট এখন তুঙ্গে রয়েছে। আর এটাই সেরা সময় ঢুকে পড়ার, দেরি করলে কিন্তু মিস করবে। কেন নারিনস পাওয়ার পাঞ্চ আলাদা? এখানে আছে প্যারি ম্যাচের একটা এক্সক্লুসিভ ফিচার, সেফ জোন। সেফ জোন চালু হলে সর্বোচ্চ মাল্টিপ্লেয়ার স্ক্রিনে ভেসে উঠবে। সেফ জোনের মধ্যে তুমি আরো নির্ভয়ে নিজের জেতার অঙ্ক বাড়িয়ে নিতে পারবে। একবার চেষ্টা করে দেখতে পারো, তোমারও ভাগ্য ফিরে যেতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার, যদি এখনো জয়েন করে না থাকো, আমার পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে রেজিস্টার করো। আর নতুন ইউজারদের জন্য 1,05,000 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবে। তাহলে আর দেরি কিসের, প্যারি ম্যাচ ইনস্টল করো আর খেলো নারিনস পাওয়ার পাঞ্চ। ইয়েমেন এবং ওমান দুটো আরব দেশ হলেও এদের ইকোনমি পুরো আলাদা ডিরেকশনে চলছে। বর্তমানে ইয়েমেন শুধুমাত্র ভৌগোলিকভাবেই একটা দেশ, কিন্তু এই জিওগ্রাফিক্যাল বাউন্ডারির ভেতরের গল্পটা একেবারে অন্যরকম। ইয়েমেন অনেকগুলো আলাদা আলাদা গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে, আর এই গ্রুপগুলোই আলাদা আলাদাভাবে ইয়েমেনকে কন্ট্রোল করছে। আর বিভিন্ন শক্তিশালী দেশগুলো এই গ্রুপগুলোকে সাপোর্ট দিচ্ছে নিজেদের স্বার্থ রক্ষার জন্য। ম্যাপে আপনারা এই যে গ্রিন কালারের এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটাকে কন্ট্রোল করছে হৌতিজরা। ইয়েমেনে অনেকগুলো বড় বড় শহর এদের কন্ট্রোলে রয়েছে। আর এই হৌতি গ্রুপের সবথেকে বড় সাপোর্টার হলো ইরান। ইয়েমেনের দক্ষিণ দিকে যে সাদা মতো ছোট অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা আল কায়দার কন্ট্রোলে রয়েছে। আর এই যে বড় রেড এবং হাইলাইটেড এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আরো একটা সুন্নি মুসলিম গ্রুপ কন্ট্রোল করছে। আর এদেরকে সাপোর্ট দিচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস সহ অন্যান্য আরব কান্ট্রিগুলো। ইয়েমেনের একদম দক্ষিণ দিকে এই যে হলুদ অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কন্ট্রোল করছে সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিল। আর এদের মোটো হলো ইয়েমেন থেকে বিচ্ছিন্ন হয়ে একটা আলাদা শক্তিশালী দেশ তৈরি করা। এক কথায় বলতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে ইয়েমেন নামেই একটা দেশ। এই দেশটার মধ্যে কোনো ইউনিটি নেই, আর না আছে কোনো সেন্ট্রাল পাওয়ার। কিন্তু প্রশ্ন হলো ইয়েমেনের এত বেহাল দশা কিভাবে হলো? চলুন এবার সেই ইতিহাস আপনাদেরকে বলি। 1600 শতক পর্যন্ত এই ইয়েমেন এবং ওমান আরবদের কন্ট্রোলে ছিল না। এখানে নন আরবিয়ানরা শাসন করত। 1519 খ্রিস্টাব্দে অটোম্যান এম্পায়ার উত্তর ইয়েমেনের অনেকটা এরিয়া কবজা করে ফেলেছিল। আর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত প্রায় বহু বছর ধরে এই এরিয়াটা অটোম্যান এম্পায়ারের কন্ট্রোলে ছিল।
অন্যদিকে 1507 খ্রিস্টাব্দে পর্তুগিজরা ওমানের দক্ষিণ দিকের পুরো এরিয়াটাকে দখল করে নিয়েছিল, আর ওমানে পর্তুগিজরা তাদের কলোনি তৈরি করেছিল। তবে পর্তুগিজরা ওমানে মাত্র 100 বছর শাসন করেছিল, কারণ এই সময়ের মধ্যেই ওমানে যে সাধারণ জনগণ ছিল তারা একজোট হয়ে পর্তুগিজদের বিরুদ্ধে লড়াই শুরু করে, আর শেষ পর্যন্ত 1650 খ্রিস্টাব্দে তারা পর্তুগিজদের নিজেদের দেশ থেকে বের করে দেয়। আর সে সময় ওমানের রাজধানী মাস্কাট ফাইনালি ওমানীয়দের কন্ট্রোলে চলে আসে, আর এখান থেকে শুরু হয় ওমানীয় রাজবংশের শাসন। যে সময় ওমানে পর্তুগিজদের শাসন ছিল সে সময় পর্তুগিজ বণিকরা এই ওমানকে বেস করে পুরো ভারত মহাসাগর জুড়ে তাদের ট্রেডকে বিস্তৃত করেছিল, আর এবার সেই ট্রেড নেটওয়ার্কে কাজে লাগায় ওমানীয়রা। সে সময় তারা ভারত, চীন, পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশের সাথে সরাসরি ট্রেড করত। মাস্কট থেকে শুরু করে আফ্রিকার জানগাওয়ার পর্যন্ত পুরো এরিয়াটাই ওমানিজ এম্পায়ারের অংশ ছিল। এরপর 1872 সালে ওমান এবং ইংরেজদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়। এই এগ্রিমেন্ট অনুযায়ী ইংরেজরা ওমান সাম্রাজ্যকে প্রোটেকশন দেবে, আর তার প্রাকৃতিক সম্পদ যেমন তেল এবং গ্যাস এসবের উপর ইংরেজদের অধিকার থাকবে। এই এগ্রিমেন্টের ভ্যালিডিটি শেষ হয় 1951 সালে, আর এই বছরই ওমান ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে। এরপর যে সুলতান ওমানে ক্ষমতায় আসেন, সুলতান সাইদ বিন তাইমুর, তিনি এতটাই আল্ট্রা কনজারভেটিভ ছিলেন যে তিনি ওমানের সমস্ত রকম টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টকে ব্যান করে দেন। সুলতানের নিয়ম এতটাই কঠোর ছিল যে কেউ 15 মিনিটের বেশি পাবলিকলি কথা বলতে পারতো না, মেয়েরা বাড়ির বাইরে কাজ করতে পারতো না, এমনকি কেউ সানগ্লাসও ইউজ করতে পারতো না, কারণ সানগ্লাসকে একটা ওয়েস্টার্ন ট্র্যাডিশন মনে করা হতো। সুলতানের এই সমস্ত অদ্ভুত নিয়মে সবাই বিরক্ত হয়ে উঠেছিল, আর সুলতানের পপুলারিটি দিন দিন কমতে শুরু করেছিল। এই সময় ওমানের অয়েল ইন্ডাস্ট্রি একেবারে ফুলে ফেপে উঠেছিল, আর সম্পূর্ণ ইউরোপ এই অয়েল ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ডেন্ট ছিল। আর ওমান জিওপলিটিক্যালি এতটাই ইম্পর্টেন্ট ছিল যে ইংরেজরা আবারও যে কোনো উপায় ওমানের উপর কন্ট্রোল পেতে মরিয়া হয়ে উঠেছিল। এই জন্য 1970 সালে ইংরেজরা সুলতানের নিজের ছেলে কাবুস বিন সাইদকে সুলতানের এগেনস্টে লড়াই করার জন্য তাকে ইনফ্লুয়েন্স করে। শেষমেশ 1970 সালে 23শে জুলাই সুলতানের নিজের ছেলে তাকে তার ক্ষমতা থেকে সরিয়ে সিংহাসনে বসেন। বাবার বিরুদ্ধে ছেলের এই লড়াই শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু ওমানের জন্য ভীষণই লাকি ছিল, কারণ এই সময় থেকেই ওমানের ভাগ্য পুরোপুরি বদলে গিয়েছিল। সুলতান কাবুস একজন ভীষণই ট্যালেন্টেড এবং দূরদর্শী লিডার ছিলেন। এমনটা নয় যে সুলতান ডেমোক্রেটিক ছিলেন, কিন্তু তার দেশের জনগণের জন্য তিনি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে রাজি ছিলেন। ওমানের ক্ষমতা দখল করার কয়েক বছরের মধ্যেই তিনি ওমানের সোসাইটিকে পুরোপুরি বদলে ফেলেছিলেন। 1970 সালে যখন তিনি ওমানের সুলতান হয়েছিলেন তখন সম্পূর্ণ ওমান জুড়ে মাত্র 3টি স্কুল, 19টা হাসপাতাল এবং মাত্র 10 কিলোমিটার পাকা রাস্তা ছিল। কিন্তু ওমানের ক্ষমতা কাবুসের হাতে আসার মাত্র 15 বছরের মধ্যে ওমানের ছবিটা পুরোপুরি বদলে গিয়েছিল। 1985 সালে ওমানে 500টা স্কুল, 100টা হাসপাতাল এবং 3000-এরও বেশি পাকা রাস্তা তিনি তৈরি করেছিলেন। এমনকি তিনি প্রথমবার ওমানে মেয়েদের ভোট দেওয়ার অধিকার দিয়েছিলেন, যাতে তারা নিজেদের পছন্দ মতো মেম্বারের জন্য ভোট দিতে পারে এবং নিজেদের মতামত তারা সবার সামনে রাখতে পারে। ওমানের প্রাকৃতিক গ্যাস, তেল এ সমস্ত এক্সপোর্ট করে যা টাকা আসতো, সুলতান সব টাকা আবার ওমানের ডেভেলপমেন্টে এবং ওমানের লোকজনের সুযোগ সুবিধার জন্য খরচ করতেন। এমনকি ওমানে যে সমস্ত বড় বড় ব্রিটিশ কোম্পানিগুলো ছিল তাদেরকে স্ট্রিক্টলি ওমানের রুলসকে ফলো করানো হতো। কাবুস সরকারের রুলস অনুযায়ী প্রত্যেকটা অয়েল প্ল্যান্টে শুধুমাত্র লোকাল ওমানিগরাই কাজ করতে পারবে, অন্য কোনো দেশের লোক সেখানে কাজ করতে পারবে না। এই রুলের পেছনেও সুলতানের একটা দারুণ প্ল্যানিং ছিল। ওমানের কাছে তখন খনি থেকে তেল তোলার মতো উন্নত মানের টেকনোলজি ছিল না, তাই বাধ্য হয়ে সুলতানকে তখন অন্য দেশগুলোর কোম্পানিগুলোকে তেল তোলার পারমিশন দিতে হতো। সুলতান ভালো করে জানতো যে এই ফরেন কোম্পানিগুলোর সাথে কাজ করতে করতে লোকাল ওমানীয়রা এই কাজে এক্সপার্ট হয়ে যাবে এবং তারা তেল উত্তোলনের সম্পূর্ণ টেকনোলজিটাকে শিখতে পারবে, আর সে সময় তাদেরকে অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, তারা নিজেরাই নিজেদের অয়েল ইন্ডাস্ট্রিতে রাজ করতে পারবে। সুলতান কাবুসের এই দূরদর্শিতার জন্য ওমানের গ্রোথ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে এবং তাদের জীবনযাত্রার মান আরো উন্নত হয়। শুধু তাই নয়, সুলতান এটাও বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র তেলের উপর ভরসা করে ওমান বেশি দূর এগোতে পারবে না, কারণ অয়েল রিজার্ভ একদিন শেষ হয়ে যাবে। তাই তেলের উপর নির্ভরতা কমানোর জন্য পশ্চিমা দেশগুলো কোনো উন্নত টেকনোলজি আবিষ্কার করবে, আর এই বিপদ থেকে ওমানকে রক্ষা করার জন্য সুলতান কাবুস ওমানে ট্যুরিজম প্রমোট করতে শুরু করেন। শুধুমাত্র 2023 সালেই প্রায় 40 লক্ষেরও বেশি ফরেনার ওমানে ভিজিট করেছিল, আর এর থেকে ওমানে প্রায় কয়েক বিলিয়ন ডলার ইকোনমিক বুস্ট এসেছিল। এছাড়া সেই সময় ওমানে সবাইকে রিলিজিয়াস ফ্রিডম দেওয়া হয়েছিল, মানে কেউ শিয়া হোক, সুন্নি হোক বা যে কোনো ধর্মের হোক, সবার নিজের নিজের ধর্ম পালন করার স্বাধীনতা ছিল। আর এই ধর্মীয় স্বাধীনতার জন্য ওমান বাকি দেশগুলোর কাছে ভীষণই ইম্পর্টেন্ট হয়ে ওঠে। পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশই ওমানকে রেসপেক্ট করে। মিডল ইস্টের যে কোনো প্রবলেমে ওমান মিডিয়েটর হিসেবে কাজ করে। তবে এই রেসপেক্টের আরো একটা কারণ আছে, ওমান সরাসরি কোনো যুদ্ধ বা ষড়যন্ত্রে সরাসরি ইনভলভ হয় না, তাই মিডল ইস্টের যে কোনো প্রবলেমে ওমান মিডিয়েটর হিসেবে কাজ করে। যেমন সৌদি আরব এবং ইরানের শান্তি চুক্তি ওমানেই হয়েছিল।
ইভেন সুলতান কাবুস ইরান এবং ইসরায়েলের মধ্যেও শান্তি চুক্তি করানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন। ইভেন 2015 সালে আমেরিকা এবং ইরানের মধ্যে হওয়া নিউক্লিয়ার ডিল ওমানের জন্যই সম্ভব হয়েছিল। এখনো পর্যন্ত মিডল ইস্টে যতগুলো যুদ্ধ হয়েছে, সেটা ইরাক ইরান যুদ্ধ হোক, হৌতিস এবং সৌদি আরব যুদ্ধ হোক বা কাতারের বয়কট, সবেতেই ওমান নিউট্রাল থেকে এসেছে। আর এই নিউট্রাল ইমেজটাই ওমানকে মিডল ইস্টের সবচেয়ে স্টেবল কান্ট্রি হিসাবে টিকিয়ে রেখেছে। ওমানকে এক কথায় মিডল ইস্টের সুইজারল্যান্ডও বলা যায়, কারণ সুইজারল্যান্ড যেভাবে পৃথিবীর যে কোনো সমস্যাতে একেবারে নিউট্রাল থেকে শান্তিপূর্ণ সমাধান বের করার কথা বলে, সেরকমই মিডল ইস্টের সমস্ত কনফ্লিক্টের সমাধানের জন্য ওমান সবসময় মধ্যস্থতার কাজ করে, যে কারণে আর সম্পূর্ণ ওমান জুড়ে কোথাও বিদ্রোহ নেই, দাঙ্গা নেই, আছে শুধু শান্তি। কিন্তু ওমানের ঠিক পাশেই থাকা ইয়েমেনের ছবিটা একেবারেই আলাদা। আপনাদের ভিডিও শুরুর দিকেই বলেছিলাম যে 1600 শতক থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত প্রায় কয়েকশো বছর ইয়েমেন অটোম্যান এম্পায়ারের কন্ট্রোলে ছিল। আর ইয়েমেনের ইতিহাসে সবচেয়ে বড় প্রভাব ফেলেছিল ইয়েমেনের জিওগ্রাফিক লোকেশন। ইয়েমেনের যে অংশটা অটোমানরা কবজা করে রেখেছিল, সেই এরিয়াতে একটা বড় পাহাড়ি এলাকা রয়েছে। আর এই এরিয়া থেকেই জাইদি শিয়া মুভমেন্ট শুরু হয়েছিল। চারিদিকে উঁচু উঁচু পাহাড় থাকার কারণে এখানকার লোকেরা বাইরের দুনিয়া থেকে একেবারে কাট অফ ছিল। তাই ইয়েমেনের শহুরে লোকদের তুলনায় এখানের মানুষেরা বেশি কনজারভেটিভ মাইন্ডেড ছিল। আচ্ছা, এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। সৌদি আরবে কোস্টাল এরিয়াতে যে শহরগুলো রয়েছে, যেমন মক্কা, মদিনা, জেরা, এই শহরের লোকেরা সৌদি আরবের কিছুটা ভেতরের দিকে যে শহরগুলো যেমন রিয়াদ, এখানকার লোকেদের থেকে বেশি ওপেন মাইন্ডেড হয়। কারণ এই এলাকাগুলো কোস্টাল এরিয়াতে থাকার কারণে এই জায়গাগুলো ট্রেড রুটের সাথে কানেক্টেড, যার ফলে সারা বিশ্বের বিভিন্ন কালচারের সাথে এই মানুষেরা যুক্ত থাকে। কিন্তু যারা কোস্টাল এরিয়া থেকে কিছুটা ভেতরে থাকে, এক প্রকার একটা নির্দিষ্ট জায়গায় বন্দী থাকে, তাদের সাথে বাকি দুনিয়ার কানেক্টিভিটি একেবারে থাকে না বললেই চলে। তাই এরা ন্যাচারালি অনেক বেশি কনজারভেটিভ মাইন্ডেড হয়। এই একই অবস্থা হয়েছিল ইয়েমেনের। উত্তর ইয়েমেনের জাইদি শিয়া কমিউনিটির লোকেরা প্রায় 400 বছর ধরে অটোমানদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে এবং ফাইনালি 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন অটোমান সাম্রাজ্য হেরে যায়, তখন এই জাইদি শিয়া গ্রুপের লোকেরা সেই সুযোগে সম্পূর্ণ উত্তর ইয়েমেন কবজা করে নেয়। আর এরপর থেকে জাইদি শিয়াদের কিং উত্তর ইয়েমেনকে কন্ট্রোল করত। এই এরিয়াটা সে সময় মুতাওয়াক্কিলি কিংডম নামে পরিচিত ছিল। আর পরবর্তীকালে এই গ্রুপটার নাম হয় হুতিস। আর প্রথম বিশ্বযুদ্ধের পর ইয়েমেনের ছবিটা ছিল কিছুটা এইরকম। উত্তরে ছিল জাইদি শিয়া গ্রুপের কন্ট্রোল, আর দক্ষিণে ছিল ইংরেজদের কন্ট্রোল। জাইদি শিয়াদের লিডার ছিল ইমান ইয়াহিয়া। সুলতান ইমান খুব শক্তিশালী আর চালাক ছিলেন, কিন্তু তিনি নিজের ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষদের কথা ভাবতেন না। শুধুমাত্র শিয়া ছাড়া উত্তর ইয়েমেনের সুন্নি মুসলিম এবং খ্রিস্টান সহ অন্য যে কোনো ধর্মের মানুষদের উপর তিনি অত্যাচার চালাতেন। আর এর ফলে তার অ্যাগেনস্টে অনেক আন্দোলনও হয়েছিল। 1962 সালে ইয়েমেনে একটা সুন্নি মুসলিম গ্রুপ উত্তর ইয়েমেনের জাইদি কিং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই মিলিটারি গ্রুপের উদ্দেশ্য ছিল সুলতান ইমানকে ক্ষমতা থেকে সরিয়ে এখানে একটা আরব ন্যাশনালিস্ট গভর্নমেন্ট তৈরি করা। কিন্তু এটা কোনো সাধারণ মিলিটারি গ্রুপ ছিল না, একে পেছন থেকে ব্যাকআপ দিচ্ছিল ইজিপ্ট। আর অন্যদিকে জাইদি শিয়া গ্রুপকে সৌদি আরব এবং ইউএই সহ অন্যান্য গালফ কান্ট্রিগুলো সাপোর্ট করছিল। এবার প্রশ্ন হচ্ছে, মিলিটারি গ্রুপকে কেন ইজিপ্ট সাপোর্ট করছিল? কারণ ইজিপ্ট চেয়েছিল ইয়েমেনে একটা ইজিপশিয়ান স্টাইলের ন্যাশনালিস্ট গভর্নমেন্ট তৈরি করতে। কিন্তু এটা দেখে সৌদি আরব সহ অন্যান্য আরব কান্ট্রিগুলো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে যদি একবার ইয়েমেনের ন্যাশনালিস্ট সরকার তৈরি হয়, তাহলে ইয়েমেনের রাজবংশের শাসন শেষ হয়ে যাবে। আর আজ না হোক কাল এই ছোঁয়া বাকি আরব কান্ট্রিগুলোতেও লাগবে, আর সেখানে রাজবংশগুলো ধ্বংস হয়ে যাবে। তাই সৌদি আরব সহ বাকি গালফ কান্ট্রিগুলো জাইদি কিংকে একেবারে ঢেলে সাপোর্ট করছিল। আর এখানেই আসে সব থেকে ইন্টারেস্টিং বিষয়, যে সৌদি আরব সবসময় শিয়া মুভমেন্টের বিরোধী থাকে, তারাই সুন্নিদের অ্যাগেনস্টে গিয়ে ইয়েমেনের জাইদি শিয়া কিংকে সাপোর্ট করেছিল, কারণ এখানে সৌদি আরবের নিজের স্বার্থ ছিল। এরপরেই ইয়েমেনের দুটো গ্রুপের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ শুরু হয়। আর পরবর্তী প্রায় 8 বছর ধরে এই যুদ্ধ চলে। এই যুদ্ধে প্রায় 1 থেকে 2 লক্ষ মানুষ মারা যায় এবং ফাইনালি 1970 সালে এই যুদ্ধ শেষ হয়। যুদ্ধে ইজিপ্টের সাপোর্টার ন্যাশনালিস্ট গ্রুপ জিতে গিয়েছিল। তারা জাইদি কিং ইমানকে সিংহাসন থেকে সরিয়ে আরব ন্যাশনালিস্ট পার্টি শাসন শুরু করে। কিন্তু উত্তর ইয়েমেনে যখন এই সমস্ত কিছু চলছিল, তখন দক্ষিণ ইয়েমেন, যেটা কিনা ইংরেজদের কন্ট্রোল ছিল, সেখানেও একটা ভয়ানক যুদ্ধ শুরু হয়। ইয়েমেনের একটা রেভলিউশনারি গ্রুপ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। 1967 সালে তারা ইংরেজদের ইয়েমেন থেকে তাড়িয়ে এই এরিয়াটা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। আর এই গ্রুপটার নাম ছিল ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। ফলে 1970 সাল আস্তে আস্তে ইয়েমেন 2 ভাগে ভাগ হয়ে যায়। নর্দার্ন ইয়েমেন, যেখানে ছিল ইজিপ্ট ব্যাক আরব ন্যাশনালিস্ট পার্টি, আর দক্ষিণে ছিল কমিউনিস্ট আইডিওলজি থেকে ইন্সপায়ার্ড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের কন্ট্রোল। এই দক্ষিণে থাকা কমিউনিস্টরা আবার উত্তর ইয়েমেন থেকে আলাদা হয়ে একটা স্বাধীন দেশ বানাতে চেয়েছিল। একে তো ইয়েমেনের হাল খারাপ হয়েই ছিল, তার উপরে এখানে আবার নতুন করে একটা প্রক্সি ওয়ার শুরু হয়। আর এটা ছিল কোল্ড ওয়ারের একদম পিক টাইম। আমেরিকা এই সময় কমিউনিস্টদের বিরুদ্ধে গিয়ে উত্তর ইয়েমেনকে সাপোর্ট করছিল।
আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ইয়েমেনের দক্ষিণে কমিউনিস্ট গ্রুপগুলোকে সাপোর্ট করছিল। এবার একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে বাকি আরব দেশগুলো জাইদি শিয়া কিংকে সাপোর্ট করছিল, কারণ ইয়েমেনে যাতে রাজতন্ত্র বজায় থাকে। কিন্তু জাইদি কিংকে ইজিপ্ট হারিয়ে দিয়েছিল, ফলে সৌদি আরব এবং বাকি আরব দেশগুলো মোটেই খুশি ছিল না। কিন্তু তাদের এই ভয় আরো বেড়ে যায় যখন দক্ষিণ ইয়েমেনে কমিউনিস্ট শাসন শুরু হয়, কারণ এই কমিউনিস্টরাও রাজতন্ত্রের বিরোধী ছিল। এই জন্য আরব দেশগুলো এবার তাদের দল পাল্টে ফেলে, আরব ন্যাশনালিস্ট পার্টিকে সাপোর্ট করতে শুরু করে, যাদের বিরুদ্ধে তারা একটা সময় জাইদি কিংকে সাপোর্ট করছিল। পরবর্তী প্রায় 8 বছর ধরে এখানে ধীরে ধীরে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছিল। কিন্তু 1979 সালে আরব লীগের রিকোয়েস্টে উত্তর এবং দক্ষিণ ইয়েমেনের লিডাররা একটা শান্তি চুক্তি করে, আর এই শান্তি চুক্তি হতে হতে প্রায় 10 বছর কেটে যায়। 1990 সালে নর্থ এবং সাউথ ইয়েমেন একজোট হয়ে একটা নতুন দেশ তৈরি করে, রিপাবলিক অব ইয়েমেন। আলী আবদুল্লাহ সালেহ রিপাবলিক ইয়েমেনের প্রথম প্রেসিডেন্ট হন। আবদুল্লাহ সালেহ 1990 সাল থেকে 2012 সাল পর্যন্ত ইয়েমেনের প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু আবদুল্লাহ সালেহ শুধুমাত্র ইয়েমেনের নয়, বরং গোটা আরবের সবচেয়ে কারাপ্টেড প্রেসিডেন্ট ছিলেন। 2012 সালে ইউএনের একটা রিপোর্ট অনুযায়ী আবদুল্লাহ সালেহ তার 22 বছরের রাষ্ট্রপতি জীবনে ইয়েমেনের অয়েল সাবসিডি প্রোগ্রাম থেকে প্রতি বছর $2 বিলিয়ন করে চুরি করেছে, যার পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় $44 বিলিয়ন। আর সেই টাকায় সে নিজের ফ্যামিলির জন্য পশ্চিমী দেশগুলোতে সম্পত্তি কিনেছিল। একদিকে যেখানে ওমানের সুলতান কাবুস ইউরোপে তেল সাপ্লাই করে সেই সমস্ত টাকা দেশের সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য, দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য খরচ করছিল, সেখানে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহ যেমন করে পারছিল ইয়েমেনের সম্পত্তি লুটে পুটে খাচ্ছিল, আর নিজের এবং তার ফ্যামিলির লোকের পকেট ভরাচ্ছিল। আর শুধুমাত্র কারাপশন না, আবদুল্লাহ সালেহর শাসনেও বেশ কিছু ভুল ছিল, যেগুলো ইয়েমেনের ভবিষ্যৎ রীতিমতো অন্ধকার করে দিয়েছে। যখন সাদ্দাম হোসেন কুয়েতে হামলা করেছিল, তখন আবদুল্লাহ সালেহ সাদ্দাম হোসেনকে পলিটিক্যালি সাপোর্ট করেছিল। সালেহ খুব ভালো করেই জানতো যে গোটা আরব সাদ্দামের অ্যাগেনস্টে ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের ক্ষমতা জাহির করতে সাদ্দামকে সাপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এতে সৌদি আরব এতটাই রেগে গিয়েছিল যে যখন ইরাক যুদ্ধ শেষ হয়, তখন সৌদি আরব ইয়েমেনকে যে প্রতি বছর যে $1 বিলিয়ন সাহায্য পাঠাতো সেগুলো বন্ধ করে দেন। এমনকি সৌদি আরবে যে 8 লক্ষ ইয়েমেনি কাজ করত, তাদেরকেও সৌদি আরব থেকে বের করে দেওয়া হয়। সৌদি আরবের পরপর এই দুটো অ্যাকশন ইয়েমেনের ইকোনমির জন্য একটা বড় ধাক্কা ছিল। আর এরই মধ্যে 1994 সালে একটা রেভলিউশনারি গ্রুপ সুলতান আলী আবদুল্লাহ সালেহর বিরুদ্ধে ইয়েমেনে জোরদার আন্দোলন শুরু করে। আর এই গ্রুপের সাথে লড়াইয়ে টিকে থাকার জন্য সালেহ সেই সময় ইয়েমেনে আল কায়দাকে ডেকে আনে। আর সালের এই ভুল সিদ্ধান্তের জন্য ইয়েমেনকে অনেক বড় একটা মূল্য চোকাতে হয়েছিল। ইয়েমেনে অনেকগুলো আলাদা আলাদা গ্রুপ ক্ষমতা দখল করার জন্য নিজেদের মধ্যে লড়াই করছিল। সাউথে কমিউনিস্ট, মাঝখানে আল কায়দা, নর্থে ছিল আরব ন্যাশনালিস্ট আর জাইদি শিয়ারা। এই পরিস্থিতিতে সালের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার হয়। সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে যে রাগ এবং ক্ষোভ ছিল, সেই আগুনে গোটা ইয়েমেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে 2011 সালে সালেহকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সুলতান ক্ষমতা থেকে সরলেও ইয়েমেনের অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কারণ এখন সবগুলো দলই ইয়েমেনের কন্ট্রোল নিজেদের হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করছিল। নর্দার্ন ইয়েমেনের জাইদি শিয়ারা এই সময় ইরানের সাপোর্ট নিয়ে ভীষণ পাওয়ারফুল হয়ে ওঠে, আর তাদের নতুন নাম হয় হুতিস। হুতিসরা একদিকে সালেহ গভর্নমেন্ট এবং একদিকে আল কায়দা, আর একদিকে সাউথে সুন্নি গ্রুপের সাথে যুদ্ধ করছিল। এই যুদ্ধের ক্লাইম্যাক্স আসে 2014 সালে, যখন হুতিসরা সালের বাহিনীকে ধরাশায়ী করে দেয় আর ইয়েমেনের ক্যাপিটাল সানা দখল করে। তারা ইয়েমেনের অনেকটা এরিয়া নিজেদের দখলে নিয়ে নেয়। কিন্তু 2011 সালে ইয়েমেনে যে ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়েছিল, সেটা এখনো পর্যন্ত বন্ধ হয়নি। আপনি যদি এই যুদ্ধের ব্যাপারে একটা ডেডিকেটেড ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই মুহূর্তে ইয়েমেন পৃথিবীর সব শক্তিশালী দেশগুলোর ক্ষমতা প্রমাণ করার জায়গা হয়ে উঠেছে। ইরান, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, আমেরিকা, রাশিয়া সবাই নিজেদের লাভের জন্য ইয়েমেনে আলাদা আলাদা গ্রুপকে ব্যাক সাপোর্ট দিচ্ছে। আর আলটিমেটলি এই যুদ্ধের ফলে ভুগছে ইয়েমেনের সাধারণ মানুষেরা। দেশটার প্রায় 20%-এরও বেশি মানুষ দুবেলা ঠিকভাবে খেতে পায় না। এক্সট্রা কোনো ফ্যাসিলিটিসের কথা তো ছেড়েই দিন। যুদ্ধ, হানাহানি, রক্তপাত এখানে প্রতিদিনের ঘটনা। লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি হারিয়ে রাস্তায় এসে নেমেছে। দেশের ইয়ং জেনারেশনের কোনো ফিউচার নেই। সময় যত এগোচ্ছে ইয়েমেন স্বার্থের রাজনীতির ফাঁদে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। আর এটাই হলো একজন ভালো এবং খারাপ লিডারের পার্থক্য। একজন ভালো লিডার ওমানকে রাতারাতি বদলে দিয়েছিলেন, আর খারাপ লিডার ইয়েমেনকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এরকম একজন ভালো লিডার কিন্তু জর্ডানেও আছেন। জর্ডানের আশেপাশে দেশগুলোতে যুদ্ধ চললেও জর্ডান কিন্তু আজও তাদের দেশের শান্তি বজায় রাখতে পেরেছে। এর কারণ কি, এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান, আর দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।